এই তো সেই বাড়ি, যে বাড়িতে কবিগুরু এসেছেন, হেসেছেন, লিখেছেন। অন্যান্য কুটি বাড়ি বা সাধারণ বাড়ি নয়, এটি তার আত্মার আত্মীয়র বাড়ি। এই বাড়ির সাথে ওনার সম্পর্ক হৃদয়ের উষ্ণতারও অধিক। 1883 সালে, আজ থেকে প্রায় 100 বছরেরও অনেক বেশি সময় আগে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রামে এসে বিয়ে করেছিলেন এই গ্রামেরই মেয়ে মৃণালিনী দেবীকে। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রাম একটি ঐতিহাসিক গ্রাম, কারণ এই গ্রামের সাথে সম্পর্ক জুড়ে আছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি নয়, এখানে রবীন্দ্রনাথের মামার বাড়ি। এই দক্ষিণদিহি গ্রামের তিনটি মেয়ের শ্বশুর বাড়ি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথের মা শারদা সুন্দরী দেবী, তার কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এবং রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। আর এভাবেই বাংলাদেশের খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামের সাথে সম্পর্ক জুড়ে গিয়েছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি জায়গা, যেখানে কবিতার কৈশোরে যৌবনে বহুবার এসেছিলেন। তার পদচিহ্ন পড়েছিল এই মাটিতে। এখানে এসে হয়তো তিনি রচনা করেছিলেন অনেক গান, কবিতা, আর সে সবই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে। আমি এখন আছি খুলনা শহরের শিববাড়ি মোড়ে। এখান থেকে শেয়ার সিএনজিতে করে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির উপজেলা ফুলতলা। গুগল ম্যাপ বলছে শিববাড়ি থেকে ফুলতলা দক্ষিণদিহি রবি ঠাকুরের শ্বশুর বাড়ির দূরত্ব প্রায় 23 কিলোমিটার। যেতে সময় লাগবে 45 মিনিট, কিন্তু আমাদের আরো বেশি সময় লাগবে, কারণ ফুলতলা বাস স্ট্যান্ডে সিএনজি থেকে নেমে আমাদের ভ্যান বা অটোতে করে যেতে হবে কবিগুরুর শ্বশুর বাড়িতে। ফুলতলা যাবার এই রাস্তাটি যশোর খুলনা হাইওয়ে। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে গেলাম ফুলতলা বাস স্ট্যান্ড। এবার একটা অটোতে করে যাচ্ছি 4 কিলোমিটার দূরত্বের গ্রাম দক্ষিণদিহিতে। শীতের দিন, সূর্য মাত্র পশ্চিম দিকে হেলে পড়েছে, তাতেই কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে চারদিক। কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্যে শীতকাল এসেছে বহুরূপে। তিনি একদিকে শীতকালের যেমন প্রকৃতির রুক্ষতা, বিষণ্ণতা ও নির্জনতাকে তুলে ধরেছেন, তেমনি তা উৎসব, নতুন খাবার ও প্রেমের আহ্বানের প্রতীক হিসেবেও উপস্থাপন করেছেন তার কবিতায়, গানে। কবি লিখেছেন, এই যে শীতের আলো শিহরিছে বনে, শিরীষের পাতাগুলি ঝরিছে পবনে, তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া অলোকের আকুল কম্পনে, এই শীত মধ্যাহ্নের মর্মরিত বনে। ফুলতলা উপজেলা থেকে দক্ষিণদিহি যাওয়ার পথে একটি সাইনবোর্ড দেখে নেমে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই সাইনবোর্ডটি লাগিয়েছে। এখান থেকে হয়তো আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব দক্ষিণদিহি গ্রামে। কবিগুরুর শ্বশুরবাড়ি যাচ্ছি আর ভাবছি, উনি কলকাতা বা অন্য কোনো শহুরে মেয়ে বিয়ের জন্য পছন্দ না করে কেন বাংলাদেশের খুলনার এই অজপাড়া গায়ের একটি মেয়েকে পছন্দ করলেন? কেমন গুণবতী আর রূপবতী ছিলেন কবিপত্নী, যা কবির মনকে কেড়ে নিয়েছিল? শুধু কি কবিপত্নীর রূপগুণ,
নাকি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অনুঘটক হিসেবে কাজ করেছিল শ্বশুরবাড়ি হিসেবে এই গ্রামকে বেছে নেয়ার। এসব ভাবতে ভাবতে 5 মিনিটের ভেতর পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যা একসময় চৌধুরী বাড়ি হিসেবে পরিচিত ছিল। অটো থেকেই দেখতে পেলাম প্রমাণ সাইজের গেট দিয়ে সীমানা প্রাচীর। টিকিট ছাড়া এই গেট দিয়ে প্রবেশ করা যাবে না, তাই জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম। গেট দিয়ে প্রবেশ করেই রাস্তার দুই পাশে দুটি বড় বড় শ্বেত পাথরের ফলক, যেখানে ইংরেজি ও বাংলায় লেখা আছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। আরেকটু সামনে এগিয়ে দূর থেকেই দেখতে পেলাম সাদা কালারের দোতলা বাড়ি। সেই বাড়িতে প্রবেশ মুখে গেটের দুপাশে আছে সাইনবোর্ড। সরকার যে এই বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করছে তার নোটিশ আকারে লেখা আছে। বাড়ির সীমানায় পা দিয়েই গুজবাম্পস হলো। এই তো সেই বাড়ি, যে বাড়িতে কবিগুরু এসেছেন, হেসেছেন, লিখেছেন। অন্যান্য কুটি বাড়ি বা সাধারণ বাড়ি নয়, এটি তার আত্মার আত্মীয়র বাড়ি। এই বাড়ির সাথে ওনার সম্পর্ক হৃদয়ের উষ্ণতারও অধিক। বাড়ির সদর দরজার দুই পাশে দুটি স্কাল্পচার করা আছে, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের, আরেকটি তার সহধর্মিণী মৃণালিনী দেবীর। মৃণালিনী দেবী, যার আসল নাম ভবতারিণী রায়চৌধুরী। ভবতারিণী কেমন করে মৃণালিনী দেবী হয়ে গেলেন সেই গল্প একটু পর আপনাদের শোনাচ্ছি। আগে চলুন বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি। বাড়ির ভেতরটায় করা হয়েছে মিউজিয়াম, সেসবও আমরা দেখব। এই যে ভিটাটির উপর দিয়ে হাঁটছি, এখানেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বেণীমাধব রায়চৌধুরীর দোতলা টিনের বাড়ি। এখন এখানে আর বাড়িটি নেই। বিয়ের পর এই টিনের বাড়িটি ভেঙে ফেলা হয়, আর এই যে পেছনে দোতলা বাড়িটি দেখছেন, এই বাড়িটি তৈরি করা হয়। শতবর্ষী এই বাড়িটি সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে, তাই দেখে কিন্তু বোঝা যায় না যে এত প্রাচীন একটি বাড়ি। বর্তমানে এটি রবীন্দ্র কমপ্লেক্স এবং মিউজিয়াম। চলুন ভেতরে যাই এবং ভেতরে কি কি আছে আপনাদের ঘুরিয়ে দেখাই। সদর দরজার আগে একটা খোলা বারান্দা, দরজার দুপাশে দুটি বড় জানালা। ঘরের ভেতর পা দিয়েই দেখলাম একটা বড় রুম। রুমের বাঁ পাশে অন্য রুমে যাওয়ার জন্য দরজা, আবার ডান পাশেও দরজা আছে অন্য রুমে যাওয়ার জন্য। ঘরে একটা বইয়ের শোকেস, আছে কিছু ছবি। এই রুম থেকে বের হয়েই আরেকটি রুম, আর তার ভেতর দিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠছি দোতলায়। দোতলায় প্রথমে একটি রুম বড়, এরপর আরেকটি রুম, তারপর বেশ বড় ঝুল একটা বারান্দা।
বাড়ির বাহির এবং অন্দর দেখে কেন জানি আমার মনে হলো কবিগুরুর শ্বশুর বাড়িটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের কথা মাথায় রেখেই। বড় বারান্দা, রুমে রুমে বড় বড় জানালা, বাড়ির চারদিকে এত খোলামেলা যে এখানে আসলে যে কারো কাব্য প্রতিভা জেগে উঠতে পারে। আর কবিগুরুর তো সেই প্রতিভার কোনো কমতিই ছিল না। সে বিষয়টা শ্বশুর মশাইয়ের ভাবনায় ছিল বলেই মনে করছি। এই হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্স, অর্থাৎ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ির পেছনের দিক। এটি একটি পেছনের বারান্দা। রবীন্দ্র কমপ্লেক্সের চারদিকটায় অজস্র বড় বড় বিভিন্ন ধরনের গাছগাছালিতে ছাওয়া, পাখির কলকাকলিতে মুখরিত। এই পরিবেশটা দেখেই বোঝা যায় যে কেন রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন। এই বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সত্যি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমি আজকে এখান দিয়ে হাঁটছি। এক সময়, আজ থেকে প্রায় 100 বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটিতে এসেছিলেন। এই পথ দিয়েই হেঁটেছেন, এখানের কত জায়গায় গিয়েছেন, কতবার হয়তো বসে ভেবেছেন, কবিতার খাতা খুলেছেন, হয়তো 2-1টি লাইনও লিখেছেন। এই সব বিষয়গুলোই আসলে এতটাই আবেগতাড়িত করে যে বলে বোঝানো যাবে না যে এটা কতটা আমাদের জন্য আবেগের বিষয়। যে এখানে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, ঘুরেছেন, থেকেছেন, এখানেই বসে অনেক রকমের কবিতা লিখেছেন, গান লিখেছেন। আর এই বাড়ির মেয়েকেই তিনি বিয়ে করেছেন। আর আজ আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। অবনীন্দ্রনাথ তার স্মৃতি কথায় লিখেছেন, বিয়ের ব্যাপারে একরকম চাপে পড়েই রবীন্দ্রনাথ নিমরাজি হয়েছিলেন। 1882 সালে বৌদি জ্ঞানদানন্দিনীর সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এইখানে, এই ফুলতলার দক্ষিণডিহি গ্রামে। আর এখানে এসেই দেখা হয়ে যায় বেণীমাধব রায় চৌধুরীর মেয়ে ভবতারিণীর সাথে, পরবর্তীতে যার নাম রাখা হয় মৃণালিনী দেবী। অনেক পাত্রী খুঁজে বিফল হয়ে শেষ পর্যন্ত ঠাকুরবাড়ির এস্টেটের এক কর্মচারী বেণীমাধব রায়ের বড় মেয়ে ভবতারিণীকেই রবীন্দ্রনাথের স্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। মহর্ষি দেবেন্দ্রনাথের ইচ্ছায় খুলনা জেলার দক্ষিণডিহির ফুলতলা গ্রামের ভবতারিণী রবীন্দ্রনাথকে বিয়ে করতে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আসেন। খুবই ঘরোয়া আর অনাড়ম্বর ভাবে তাদের বিয়েটা ব্রাহ্ম মতে সম্পন্ন হলো। রবীন্দ্রনাথ বলতেন, আমার বিয়ের কোনো গল্প নেই, আমার বিয়েটা যা তা করে হয়েছিল। বিয়ের রাতেই ভবতারিণী নাম বদলে কবি পত্নীর নাম হলো মৃণালিনী। 22 বছর 7 মাস বয়সের রবীন্দ্রনাথ ঠাকুর যখন ফুলসজ্জার রাতে 9 বছর 6 মাসের বউ ভবতারিণীকে বললেন, আজ থেকে তোমার নাম হলো মৃণালিনী। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, তুমি মৃণালিনী শব্দের অর্থ জানো? ভবতারিণী নীরবে মাথা দোলালেন, জানেন না। তিনি বললেন, মৃণালিনী শব্দের অর্থ পদ্ম, পদ্মের সাথে রবির সম্পর্ক আছে। রবি শব্দের অর্থ জানো তো? সূর্য। রবি ছাড়া মৃণালিনী যেমন অপ্রস্ফুটিত থাকে, তেমনি মৃণালিনী বিহীন রবিও অপূর্ণ। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম একটি ঐতিহাসিক গ্রাম, কারণ এই গ্রামের সাথে সম্পর্ক জুড়ে আছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি নয়, এখানে রবীন্দ্রনাথের মামার বাড়ি। এই দক্ষিণডিহি গ্রামের 3টি মেয়ের শ্বশুর বাড়ি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথের মা শারদা সুন্দরী দেবী, তার কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এবং রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। আর এভাবেই বাংলাদেশের খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সাথে সম্পর্ক জুড়ে গিয়েছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। ঠাকুর পরিবারের বউ হবার পরে মৃণালিনী নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন সবার কাছে। ভবতারিণী নামটি হারিয়ে গেল মৃণালিনী নামের আড়ালে। তবে কবি কোনোদিন তাকে মৃণালিনী নামে সম্বোধন করতেন না, বা সেই নামে সম্বোধন করে চিঠিও লিখতেন না। বয়সে প্রায় 13 বছরের ছোট স্ত্রীকে রবীন্দ্রনাথ চিঠি লিখবার সময় নানা আদরের নামে সম্বোধন করতেন, যেমন ভাই ছোট বউ, ভাই ছোট গিন্নি, ভাই ছুটি ইত্যাদি। তবে তার সবচেয়ে প্রিয় সম্বোধনটি হলো ভাই ছুটি। 36টির মধ্যে 30টি চিঠিতেই তিনি এটি ব্যবহার করেছেন। প্রতি চিঠির নিচে স্বাক্ষরে লিখতেন তোমার রবি, রবি, কিংবা শুধুই তোমার। মৃণালিনীকে লেখা রবীন্দ্রনাথের চিঠি পাওয়া গেছে 36টি। রবীন্দ্রনাথকে লেখা মৃণালিনীর 2টো চিঠির বেশি পাওয়া যায়নি। তাদের বিয়ের 1 মাস পরে জ্ঞানদানন্দিনী ভবতারিণীকে মৃণালিনী হিসেবে গড়ে পিঠে নিতে তার 237 নং লোয়ার সার্কুলার রোডের বাড়িতে নিয়ে গিয়ে ঘষে মেজে চৌকস করে তোলার দায়িত্ব নিলেন।
কিভাবে চুল বাঁধতে হয়, কিভাবে শাড়ি পরতে হয় শেখাতে লাগলেন। তিনি ভবতারিণীর গেয় খোলস ছাড়িয়ে বাংলা উচ্চারণ, ইংলিশ চর্চা চালাতে থাকেন। কালে কালে মৃণালিনী হয়ে ওঠেন ব্যক্তিত্বময়ী, সুদর্শনা এক নারী। ঠাকুরবাড়িতে বউদের সাংসারিক শিক্ষা শুরু হতো পান সাজা দিয়ে। তারপর তারা শিখতেন বড়ি, কাসুন্দি, আচার করা। মৃণালিনী এইসব কাজে খুব দক্ষ ছিলেন। মৃণালিনী ভালোবেসে রান্না করতেন আর ভালোবাসতেন 5 জনকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে। সুগৃহিণী বলতে যা বোঝায় তিনি ঠিক তেমনটাই ছিলেন। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তিনি কবির প্রত্যাশাগুলো পূর্ণ করেছিলেন। কবি যখন শান্তিনিকেতনে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তখন তিনি একটার পর একটা তার গায়ের গয়না খুলে দিয়েছিলেন, যাতে করে সেখানকার বাচ্চাদের শিক্ষা ও খাবারের কোনো অসুবিধা না হয়। কবির হাতে তুলে দিয়েছেন অজস্র গয়না। সাহিত্য চর্চা, অনুবাদ চর্চার পাশাপাশি ঠাকুরবাড়ির নাটকেও তিনি অংশ নিতেন। সাহিত্যে আগ্রহ থাকলেও চিঠি আর সামান্য কিছু অনুবাদের খসড়া ছাড়া মৃণালিনী প্রায় কিছুই লিখে যাননি। এই ব্যাপারে মৃণালিনী বলতেন তার স্বামী বাংলার একজন শ্রেষ্ঠ লেখক, সেজন্যই তিনি কিছু লেখার প্রয়োজন বোধ করেন না। 19 বছরের বিবাহিত জীবনে বেশ লম্বা সময় তাকে কাটাতে হয়েছে আতুর ঘরে। বিয়ের 2 বছর পর তাদের প্রথম সন্তান বেলার জন্ম। পরের বছর রথীন্দ্রনাথ, তখন তার বয়স মাত্র 15। এরপর একে একে এলো রেণুকা, মীরা, তারপর সমীন্দ্র। 21 বছর বয়সে 5টি সন্তান। কৈশোরে এবং যৌবনে বেশ কয়েকবার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই দক্ষিণডিহি গ্রামে মায়ের হাত ধরে মামা বাড়িতে বেড়াতে, এবং তারপরে আবারও তিনি অনেকবার এসেছেন এখানে তার শ্বশুর বাড়িতে বা তার স্ত্রীর বাড়িতে। একদিন বোলপুরে এক মুন্সেফের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেখানে ছিল খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, যাকে বলে এলাহি কাণ্ড। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি দাওয়া থেকে নামতে গিয়ে মৃণালিনী পা পিছলে পড়ে জ্ঞান হারান। কবি কোনো রকমে বোলপুর থেকে তাকে শান্তিনিকেতন নিয়ে আসেন। 1902-এর মাঝামাঝি তিনি এতই অসুস্থ হয়ে পড়লেন যে 12ই সেপ্টেম্বর তাকে নিয়ে যেতে হলো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। প্রায় 2 মাস তার নিরলস সেবা করলেন রবীন্দ্রনাথ। অসুখ ধরা না পড়ায় হোমিওপ্যাথির চিকিৎসা হলো, শেষ রক্ষা হলো না তাতেও। কবির সমস্ত সেবা যত্ন তুচ্ছ করে হারিয়ে গেল কবির প্রিয় পত্র সম্বোধনটি ভাই ছুটি। 1902 সালে মাত্র 28 বছর বয়সে মৃণালিনী দেবী মৃত্যুবরণ করেন। এরপর আর কখনোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আসেননি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিপত্নী মৃণালিনী দেবীর স্মৃতি বিজড়িত এই বাড়িতে, এই রবীন্দ্র কমপ্লেক্সে প্রতি বছর 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে কবির জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।